ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে যাদের গাফিলতি ছিল তাদের কাউকে ছাড় দেয়া হবে না, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। রাজধানীর 3 থানার চাঁদাবাজির 3 মামলায় তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। অপর 2 মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 750 বাংলাদেশি আটক। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে বড় অভিযান। নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার সেনা মোতায়েনের কথা বললেন আওয়ামী লীগ প্রার্থী আইভী। নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল বলছেন বিএনপি প্রার্থী। এবং সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুলের বিচার শুরু। আগামী 5 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। রিট ফার্মার ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। রায়ের কপি হাতে পাবার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই দেশে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধ হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এজন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দায়ী করে তারা বলছেন, তদন্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে দেশের জনস্বাস্থ্য অচিরেই মারাত্মক হুমকির মুখে পড়বে। 2009 সাল ভেজাল ওষুধ খেয়ে সারা দেশে 22 শিশুর মৃত্যু। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান রিট ফার্মার মালিক সহ 5 জনকে আসামি করে মামলা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দীর্ঘ 6 বছর মামলা চলার পর রায় দেওয়া হয় গত সোমবার। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও চূড়ান্ত রায়ে ছাড়া পেয়ে যান অভিযুক্তরা সবাই। মামলায় তদন্ত কর্মকর্তার গাফিলতি ছিল বলে পর্যবেক্ষণ দেন আদালত নিজেই। আদালতের এই পর্যবেক্ষণ আমলে নিয়েছে মন্ত্রণালয়। শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির কোনো প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে আমি আমাদের সচিব সাহেবকে দায়িত্ব দিয়েছি, তিনি ওষুধ প্রশাসন দেওয়া প্রতিবেদন দেখে এবং রায় কপি পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সরকারি কর্মকর্তার গাফিলতির কারণে যদি এই মামলা থেকে ওই ধরনের ব্যক্তিরা অব্যাহতি পেয়ে থাকে, অবশ্যই তাকে ছাড় দেওয়ার প্রস্তাব আসে না। এদিকে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারীদের শাস্তি না হওয়ার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকেই দোষছেন বিশেষজ্ঞরা। নকল ওষুধ ছিল, সেটা যদি সাবমিট না করা হয়, ডাইথিলিন গ্লাইকল ছিল না, এই কথাটাও যদি প্রমাণ সাপেক্ষ হয়, সেটা যদি সাবমিট না করা হয় আদালতে, আদালত রায় দেবে কি করে? এখানে পুরোপুরি দুর্বলতাটা ছিল ওষুধ প্রশাসনের। আসামি যাতে করে নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই জন্য তদন্ত প্রতিবেদনের মধ্যে নানান রকম ফাঁকফোকর রাখা হচ্ছে। এটা যদি হয় তাহলে তো ওই আসামির কখনোই সাজা হবে না। এখনো সময় আছে, পুরস্কার এবং তিরস্কার এই পদ্ধতিটা চালু করা দরকার। এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এই পর্যন্ত 3টা তদন্ত কমিটি হয়েছে বিভিন্ন সরকারের আমলে। একটা তদন্ত কমিটির রিপোর্ট পাবলিক জানে না যে কি হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ঠেকানো না গেলে দেশের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা। নকল ওষুধ বা ভেজাল ওষুধ এগুলো বন্ধ করতে হবে, এবং না হলে আমরা জাতিগতভাবেই পঙ্গু হয়ে যাব। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজির 3 মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 1 মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে কর ফাঁকির অপর 2টি মামলার কার্যক্রম চালুর নির্দেশ দেন আদালত। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 3টি মামলা 10 বছর ধরে স্থগিত ছিল। এছাড়া 2008 সালে কর ফাঁকির অপর 2টির মামলার কার্যক্রমও হাইকোর্টের নির্দেশে বন্ধ ছিল। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই 5 মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে চাঁদাবাজির 3 মামলায় 1 মাসের মধ্যে বিচারিক আদালতে তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়। 3টি মামলায় গুলশান থানা, শাহবাগ থানা এবং কাফরুল থানার যে চাঁদাবাজির মামলাগুলি, সেই মামলাগুলির ব্যাপারে রুল ডিসচার্জ করে 30 দিনের মধ্যে ওই কনসার্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। বাকি 2টি মামলা ছিল কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে, সেই 2টি মামলার প্রসিডিং এস্টে ছিল, সেটাও বলা হয়েছে স্বাভাবিক নিয়মে প্রসিডিং চলবে। অর্থ পাচার মামলায় তারেক রহমান পলাতক থাকায় এই মামলার শুনানিতেও তার পক্ষে কোনো আইনজীবী অংশ নিতে পারেননি। তার আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। যেহেতু সেই সময় প্রিভিলিং জরুরি অবস্থা বিদ্যমান ছিল, জরুরি অবস্থা বিদ্যমান থাকাতে 561 করার সুযোগ ছিল না, রিট মেনটেনেবল ছিল।
সুতরাং এই নতুন যে সিদ্ধান্ত হয়েছে সে সামনের দিকে হবে, পিছনে যে মামলাগুলো হয়েছে সেগুলোর জন্য প্রযোজ্য হবে না আমি মনে করি। আমরা হয়তো আপিলে যাব। 2007 সালে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে 3টি মামলা করা হয়, আর কর ফাঁকির অপর 2টি মামলা করা হয় 2008 সালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অভিযান চালিয়ে 700-র বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা নিউজ এজেন্সি মঙ্গলবার এ খবর প্রকাশ করে। রোববার উপকূলীয় এলাকা পোর্ট ডিকশন জিমাইয়ে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশের 766, পাকিস্তানের 80, ইন্দোনেশিয়ার 50, শ্রীলঙ্কার 13, মিয়ানমারের 3 ও নেপালের 1 নাগরিককে আটক করা হয়। বাংলাদেশি ছাড়া আটককৃত অন্য দেশের নাগরিকদের অবৈধভাবে মালয়েশিয়া ভ্রমণের অভিযোগে আটক করা হয়। বাংলাদেশিদের কাছে কাজের অনুমোদনের অবৈধ ও জাল কাগজপত্র পাওয়া গেছে বলে জানায় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে দেশটিতে অবস্থান করছিলেন। গত কয়েক বছরে এটি মালয়েশিয়া সরকারের অবৈধ শ্রমিক ও পর্যটক বিরোধী বড় অভিযান বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে মালয়েশিয়ায় বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতারে চলা এ অভিযান সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে এই অভিযান চলবে বলেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন সেখানকার প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের। গত রোববার 27 তারিখে সকাল থেকে মালয়েশিয়ার যে পোর্ট ডিকশন বিচ আছে, বিচের পাশে একটা জিমা এলাকা আছে, জিমা, তো সেখান থেকে সিম্বিলান ইমিগ্রেশন ওখান থেকে ওরা অভিযান চালিয়ে বাংলাদেশি 767 জন সহ টোটাল 936 জন অবৈধ অভিবাসীকে আটক করছে। ওদের পক্ষ থেকে বলা হয়েছে অনেকের কাছে যে বৈধ কোনো কাগজপত্র ছিল না, এবং যারা ছিল তাদের অনেকেরই দেখা যাচ্ছে এখানে ওভারস্টে হয়ে গেছে। সাপোজ ধরেন যারা অনেকে স্টুডেন্ট বিষয়ে আসছে, অনেকে আবার প্রফেশনাল বিষয়ে এসে বিষয় রিহায়ারিং করতে পারে নাই, তো যার জন্য ওভারস্টে হয়ে গেছে। মালয়েশিয়া সরকার বলতেছে ঠিক যে রিহায়ারিং এর জন্য প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনেকেই বলতেছে, কিন্তু সেক্ষেত্রে আপনার অনেকেই করছে, কিন্তু অনেকে আবার 1 বছর হয়ে গেছে, অনেকের আবার 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টের জন্য ফোন দেওয়া হয় না। তো যার জন্য এখানকার যারা বাংলাদেশি শ্রমিক আছে তারা অনেক বিপাকের মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত ওদের যে রিহায়ারিং যে কোটা ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা এই অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে নিজের অবস্থান পাল্টেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে সেনা মোতায়েনের কথা বলেছেন তিনি। এদিকে বিষয়টিকে আইভীর নির্বাচনী বৈতরণী পার হওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন। তবে সুষ্ঠু নির্বাচন হলে উভয় প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী। রাশেদ লিমনের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের পর থেকেই বিরোধী দলগুলো দাবি করে আসছিল সেনা মোতায়েনের। সবশেষ যাচাই বাছাইয়ের শেষ দিন রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মেয়র প্রার্থীদের মতবিনিময়ে ঘুরে ফিরে আসে বিষয়টি। এক্ষেত্রে বরাবরই সেনা মোতায়েনের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এবার নিজের অবস্থান বদলেছেন তিনি। গতবার কিন্তু নারায়ণগঞ্জে অনেক কথা হয়েছে, আমিও সেনাবাহিনী চেয়েছি। যদি নির্বাচন কমিশন মনে করে যে তার সুষ্ঠু নির্বাচনের জন্য তার যা প্রয়োজন নির্বাচন কমিশনের, ওনারা সেটাই করবে, এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত তার প্রয়োজন মনে করে উনি সেই সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন বলছেন জনবিচ্ছিন্নতা বুঝতে পেরেই সেনাবাহিনী চাইছেন আইভী। এর আগে উনি সেনাবাহিনীর প্রয়োজন নাই, জনগণই ওনার সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে হয়তো বুঝতে পেরেছেন জনগণ তার সাথে নাই, তারা চাচ্ছে একটা জোর জবরদস্তিমূলক নির্বাচন করতে, এবং তারা সরকারি দলের যে প্রতীক আছে প্রতীকের জোরে ভোটের বিতরণী পার হতে চাচ্ছে। তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এ দুই হেভিওয়েট প্রার্থী। আগামী 22 তারিখের নির্বাচন, সেই নির্বাচনেই নির্ধারিত করবে জনগণ যে কে আসলে যোগ্য কে অযোগ্য। শত বাধা অতিক্রম করে আমি যখন তাদের কাছে গিয়েছি, ঠিক তদ্রূপভাবে তারা যেন আমাকে আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত সুযোগ দেয় তাদের পাশাপাশি। 22 ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে সেনা মোতায়েনের পাশাপাশি নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের প্রভাবিত কর্মকর্তাদের সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের 7 দিন আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সাথে দেখা করে দাবি জানিয়েছে বিএনপি।
দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 3 সদস্যের একটি দল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে সিইসির সঙ্গে দেখা করেন। এ সময় তারা সেনা মোতায়েন, দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তাদের সরিয়ে দেওয়া ও নারায়ণগঞ্জ সিটির ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করারও দাবি জানান। নারায়ণগঞ্জ সিটির নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তাবিত 8 দফা দাবি পূরণেরও দাবি জানায় বিএনপি। দলীয় প্রভাবমুক্ত হয় সেজন্য নির্বাচনের অন্তত 10 দিন পূর্বে সকল প্রিজাইডিং অফিসার, সহ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরবরাহ করে কারো ব্যাপারে অভিযোগ থাকলে তাদের পরিবর্তন করা। ভোট অনুষ্ঠানের অন্তত 7 দিন আগে থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়োগ করতে হবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার স্বার্থে আমাদের দাবি ও প্রস্তাবগুলো গ্রহণ করা হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কর ও ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া 15 প্রার্থীর মধ্যে 7 জন আপিল করেছেন। দুপুরে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার একথা জানান। গত 26 এবং 27 তারিখে আমরা বাছাই কার্যক্রম শেষ করেছি। সেখানে প্রার্থীদের যে অযোগ্যতা সেটি নির্ধারিত হওয়ায় সাধারণ কাউন্সিলর পদে 10 জন, সংরক্ষিত কাউন্সিলর 1 জন এবং মেয়র পদে 1 জনের মনোনয়নপত্র বাতিল করেছিলাম। তো আমরা ইতিমধ্যেই আপিল কর্তৃপক্ষ যে বিভাগীয় কমিশন ঢাকা, সেখান থেকে দেখলাম যে 7টি পদে আমার রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। 5 জন হচ্ছেন সাধারণ আসনের প্রার্থী, সংরক্ষিত আসনে 1 জন এবং মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী 1 জন। এই 7টি আপিল হয়েছে। আমরা সেই আপিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাংলার সময় আরো থাকছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে সংকটে কক্সবাজারের স্থানীয়রা চান না নতুন করে আর কোনো অনুপ্রবেশ, সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে অভিযোগ গঠন করেন। এর আগে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে নেওয়া হয়। গত 8 নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে 15 নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করে বিচারিক কার্যক্রমের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। গত 3রা অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। পরদিন খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। মাননীয় আদালতে আসামি বদরুলের বিরুদ্ধে এই সংশ্লিষ্ট ধারায় আমরা চার্জ গঠন করেছি এবং আগামী 5-12 তারিখে সাক্ষীর জন্য আদালত ধার্য করেছেন। আমিও চাই অতি তাড়াতাড়ি তার যেন বিচার হয়, বিচার হয়ে উপযুক্ত শাস্তি চাই। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহতের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক শামসুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী শিক্ষক, কর্মচারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলটি। ঘটনার পর থেকে শহরে জারি করা 144 ধারা অব্যাহত রয়েছে। গত রোববার ফুলবাড়িয়ার ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ সহ এক পথচারী নিহত হন। আমরা আরো শিক্ষকদের এবং অন্যদের মতামত আমরা নেব, নিয়ে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি বাস্তব অবস্থা কতটুকু কি হয়েছে। সেগুলোর পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে আমরা সরকারকে এই ব্যাপারে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করব। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষক নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। সকালে শহরের জাহাঙ্গীর চত্বর এলাকায় মানববন্ধন করা হয়। এতে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও বর্তমান শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। পরে তাদের কর্মসূচির সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। এ সময় তারা শিক্ষক হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান। কর্মসূচি থেকে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়। আমার বাবা মারা গেল,
যে কারণে আমার বাবারও সেই ইচ্ছা ছিল, আমার বাবার আত্মত্যাগ, সেই জন্য হলেও কলেজটা জাতীয়করণ হোক। আমাদের বাবার মতো শিক্ষকরা, তাদের উপর অত্যাচার আমরা কোনোভাবেই নিতে পারতেছি না, মানতে পারতেছি না। যে পুলিশ সদস্যরা এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দেশে নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ চান না কক্সবাজারের স্থানীয়রা। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বাড়ানোর পাশাপাশি কঠোর নজরদারির দাবি তাদের। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ড বলছে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে তারা। সুজয়দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের সহিংসতার পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই রাতের আধারে সীমান্তের নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। এসব রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে পাহাড়ে কিংবা অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পগুলোতে। ফলে নতুন করে এদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় শঙ্কিত কক্সবাজারের স্থানীয়রা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতেও আরো বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ার অপেক্ষায় রয়েছে। অনেকে রাতের আধারে ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। রোহিঙ্গারা বিগত সময়ে রামু বৌদ্ধ মন্দিরে হামলা সহ এবং কুতুবপালম শরণার্থী ক্যাম্পের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে এরা আনসারদের অস্ত্র লুট করেছে। আমরা কোনোভাবেই রোহিঙ্গারা বাংলাদেশে আসুক এটা আমরা চাই না। রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা দেশের জন্য হুমকি বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাবেক এ নেতা। অনুপ্রবেশের সাথে সাথে সশস্ত্র গোষ্ঠীও আমাদের এখানে প্রবেশ করবে, যাতে করে আমাদের সার্বভৌমত্বর উপর আঘাত আসতে পারে, সন্ত্রাসী কর্মকর্তা তৎপরতা বৃদ্ধি পেতে পারে, যার জন্য অনুপ্রবেশ ঠেকাতে সরকারকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ দিতে হবে। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ড বলছে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে তারা। নাফ নদীতে আমাদের যে বাংলাদেশের সাইডটাতে সেখানে কোস্টগার্ডের পক্ষ থেকে আমরা টহল জোরদার করেছি যেন কোনো ক্রমে অনুপ্রবেশ অবৈধভাবে অনুপ্রবেশ না হয়। আমরা যে স্ট্যান্ড 2012 সালে ছিল, আমাদের বর্তমান 2016 সালে একই স্ট্যান্ড থাকবে। আমাদের সরকারিভাবে আমাদেরকে সেই রকম নির্দেশনা আছে যে বাংলাদেশে আসলে কোনো অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। কক্সবাজারের উখিয়ার, কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত দুটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে 32,000। এছাড়াও বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়ে থাকে এর বাইরে প্রায় 5 লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটন হয়নি কি কারণে শ্রমিক ভিসা দিচ্ছে না সৌদি দূতাবাস। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, চুক্তিতে শ্রমিকের 25% নারী পাঠানোর কথা উল্লেখ না থাকলেও হঠাৎই শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। এদিকে 1 ডিসেম্বর অনুষ্ঠেয় বৈঠকে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বিগত কয়েক সপ্তাহ যাবৎ সৌদি দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের দীর্ঘ লাইন হলেও ভিসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বেশিরভাগই। এর কারণ অনেকেই জানেন না। তবে রিক্রুটিং এজেন্সিগুলোকে ভিসা না দেওয়ার অভিযোগ থাকলেও কেউ কেউ জানান শর্ত মেনে আবেদন করলে সীমিত সংখ্যক ভিসা পাওয়া যাচ্ছে, যদিও শর্ত মানার সক্ষমতা নেই বেশিরভাগ এজেন্সিগুলোর। 18 দিন ধরে খালি ঘুরাইতেছে, আজকে বলে যে তোমার ভিসা কালকে দিতেছে আয়ো, বইয়ের মতো ঘুরাইতেছে। 3 সপ্তাহ থেকে এই নিয়ে বই জমা করতে আমাদের খুব সমস্যা হচ্ছে, কারণ দেখা গেছে অনেক ট্রাভেল সেলে মহিলা লাইসেন্স নেই। এদিকে দীর্ঘ 7 বছর পর সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় আশার সঞ্চার হলেও হঠাৎ কেন ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে তার কারণ এখনো জানে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে আগামী 1 ডিসেম্বর দেশটির দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে এর কারণ জানতে চাওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের উদ্বেগের কথা সৌদি কর্তৃপক্ষকে জানাবার একটা ব্যবস্থা নিয়েছি আমরা। নন ডোমেস্টিক কাজের ক্ষেত্রে এরকম কোন রকমের আপনার কোটার কথা কোথাও উল্লেখ করা নেই। তো এটা কেন আসছে, কিভাবে আসছে, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে। এটা খুবই তাড়াতাড়ি 1 তারিখে বোধহয় এরকম একটা ডেট সেট হয়েছে, 1 তারিখে আমরা আলোচনা করব। বিষয়টি নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তিতে যেসব কথা উল্লেখ নেই আচমকা সেসব শর্ত জুড়ে দিচ্ছে সৌদি দূতাবাস। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ঢিলেমি রয়েছে বলেও মনে করেন তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরাসরি ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না চেয়ে একটা চিঠি দিলেও পারত, তোমরা এই কাজটা করো না, তোমরা ওনাদেরকে ভিসা দিয়ে দাও। প্রথম দিকে তারা বলেছে যে মেয়ের লাইসেন্স না থাকলে হবে না, এরপরে আমাদের এনলিস্টমেন্ট নেওয়া প্রবলেম হচ্ছিল, এরপরে আমাদের লাইসেন্স রিনিউ নেওয়া প্রবলেম হচ্ছিল, যে রিনিউ না থাকা পর্যন্ত 6 মাস আগে রিনিউ না থাকলে দিবে না। এখন 25% মেয়ে নেওয়া প্রবলেম হচ্ছে। তবে অচিরেই এসব সমস্যার সমাধান হবে এবং 2017 সালে সারা বিশ্বে অন্তত 10 লক্ষ শ্রমিক পাঠাতে পারবে বলে আশা প্রকাশ করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা।
বাংলা সময় আরো থাকছে। নরসিংদীতে বরফকল শ্রমিককে হত্যার দায়ে 6 জনকে ফাঁসির আদেশ, আসামিরা এখনো পলাতক। ময়মনসিংহে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। সকালে সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসার আসবাবপত্র নিয়ে ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পিকআপে থাকা মা মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের আরও এক যাত্রী এবং চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়া ভালুকায় ট্রাক চাপায় এক সিএনজি যাত্রী নিহত, 4 জন আহত হয়েছেন। ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় ট্রাক বাসের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। পিকআপ গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে লাগাই দেয়। পরে ঘটনাস্থলেই মা শিশুর বাচ্চা 5 বছরের এবং মা 30 বছর বয়স মারা যান এবং ভিকটিমের স্বামী আহত অবস্থায় এবং ড্রাইভার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। প্রশাসনের আশ্বাসে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট 9 ঘণ্টা পর স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দুপুরে সিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসানের সঙ্গে বৈঠক শেষে এর সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা। এর আগে ধর্মঘটের কারণে সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে কোনো গাড়ি না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ভোর থেকে চট্টগ্রাম শহরের বড় বড় সড়কগুলোতে শত শত মানুষকে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এমনকি নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকেও ছেড়ে যায়নি চট্টগ্রামের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো যান। পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে 24 ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন। আমরা চাই আমরা গাড়ি চালাবো, আপনার অনুরোধ আমরা সাড়া দিচ্ছি, তবে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি না, আমরা সেটা স্থগিত করছি। যেদিনেই আপনারা যথাযথ কর্তৃপক্ষকে নিয়ে বসবেন সেদিনেই আমরা আমাদের এই কর্মসূচি প্রত্যাহার করব। অন্য সংস্থার সাথে আমরা সমন্বয় করে অচিরেই আমরা চেষ্টা করব যে ওনাদেরকে নিয়ে একটা বৃহৎ পরিসরে ওনাদের সমস্ত যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা একটি আলোচনা যাতে করতে পারি এবং তাদের দাবি দেওয়া যেগুলি সহজেই পূরণীয় সেগুলি তাড়াতাড়ি করা এবং যেগুলি কিছু আছে হয়তো লং টার্ম লাগবে। কোনো ধরনের নোটিশ ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ফল দুবার প্রকাশের কারণে দেখা দিয়েছে জটিলতা। প্রথমবার ফল প্রকাশের প্রায় 2 মাস পর হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ফলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বলছেন, সমন্বিত ফলে আংশিক ভুল থাকার কারণেই পরে তা সংশোধন করে প্রকাশ করা হয়েছে। এদিকে নতুন ফল প্রকাশে যেসব পরীক্ষার্থীর মান অবনমন হয়েছে আগের ফল বহালের দাবি জানিয়েছেন তারা। শাফিন জাহিদের রিপোর্ট। গত 27 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2014 সালের 4র্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হয়, যেখানে 318টি কলেজের 1,23,255 জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন 99,570 জন। প্রকাশ হওয়া এই ফলাফলে ত্রুটি রয়েছে এমন কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করেই গত 21 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগের ফল সরিয়ে নতুন ফলাফল বসিয়ে দেওয়া হয়। এর ফলে 34 জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পাশাপাশি প্রায় 9,000 পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন দেখা যায়, যেখানে প্রায় 4,000 শিক্ষার্থীর নম্বর প্রথমবারের চেয়ে কমে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও পূর্বের ফলাফল বহালের দাবিতে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। 2 মাস পরে সে রেজাল্ট কোনো নোটিশ ছাড়াই 21 তারিখে চেঞ্জ করে দিয়েছে, তারা নোটিশ দিচ্ছে 24 তারিখে। দীর্ঘ সেশন জটের ঘানি পার করে যে ছাত্ররা আজকে এই ফলাফলটা করলো, তার মধ্যে আপনি দেখবেন যে এখন এই ফলাফলটা পরিবর্তন আসলে যৌক্তিক কোনো কারণ নেই। বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেরা অ্যাপ্লাই করছে, সেখানে আমাদেরকে চিট ভাববে। জাতীয় বিশ্ববিদ্যালয় এমন ভুল স্বীকার করে বলছে, ফলাফল প্রস্তুতের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই যে ঘটনা হলো তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। এখন আমরা তো মানুষ এবং মানুষ পথে কাজ করতে গেলে কখনো না কখনো এটাকে একবার 100% যে নিশ্চিত করতে পারলে তো ভালো, কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় এরই মধ্যে 3 কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সেই সাথে প্রো ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা দায়িত্ববান, সচেতন এবং তারা বুঝবে যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং কর্তৃপক্ষ সততার সাথেই সে বিষয়টাকে হ্যান্ডেল করেছে।
মান অবনয়ন অথবা অকৃতকার্য হয়েছে এমন কোনো শিক্ষার্থী চাইলেই মান উন্নয়নের জন্য আবারও পরীক্ষা দিতে পারবেন বলেও জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই সাথে ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা আর না ঘটে সেজন্য আরও সতর্ক থাকবে বলেও জানান তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, গাজীপুর। বঙ্গোপসাগরে একটি ট্রলারে অভিযান চালিয়ে 7 লাখ ইয়াবা সহ 7 জনকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে 4 জন মিয়ানমারের নাগরিক। বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মিয়ানমার থেকে আনা একটি ইয়াবার চালান বরগুনা সহ বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে দুপুরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়। একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে সেখানে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় পাটাতনের নিচ থেকে 7 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় ইয়াবা চক্রের হোতা ফারুক সহ 7 জনকে। কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে 37 জন ও টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবাহী 6টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া আটক করা হয়েছে অনুপ্রবেশে সহায়তাকারী 4 দালালকে। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, 6টি নৌকায় প্রতিটিতে 12 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। এছাড়া উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় 37 জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের সহায়তার অভিযোগে সকালে উখিয়ার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে 4 দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত এক সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রোহিঙ্গাদের প্রায় অর্ধশত নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার অন্যতম উস্কানিদাতা জাহাঙ্গীরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। গতরাতে শহরের কালাসফ্রি পাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জাহাঙ্গীর হরিপুর এলাকার একটি সাইবার পয়েন্ট ও স্টুডিওর মালিক। রসরাজ দাসের ফেসবুক আইডি ব্যবহার করে ধর্ম অবমাননাকর পোস্টটি তার সাইবার পয়েন্ট থেকে দেওয়া হয়েছিল বলে ধারণা পুলিশের। এছাড়া রসরাজ দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্ম অবমাননাকর ছবিটি ফেসবুকে পোস্ট হয়নি বলেও নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর ফরেনসিক বিভাগ এ তথ্য নিশ্চিত করে। রসরাজের এই মোবাইল থেকে অর্থাৎ এই ডিভাইস থেকে এই পোস্টটি করা হয় নাই। আমরা ধরে নিতে পারি অন্য কোনো ডিভাইস থেকে তার অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো ডিভাইস ইউজ হয়েছে। স্থানীয় তদন্তে জানতে পেরেছিলাম যে জাহাঙ্গীর এই জাতীয় ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আলামিন সাইবার ক্যাফে থেকে তার ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আমরা জব্দ করেছিলাম। তার একটি যে হার্ড ডিস্ক রয়েছে সেটা এখন আমরা উদ্ধারের চেষ্টায় অভিযান চলমান। নরসিংদীতে এক বরফকল শ্রমিককে হত্যার দায়ে 6 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, 2008 সালের 29 আগস্ট বরফকল শ্রমিক আইয়ুব তার বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। 3 দিন পর ধামের ভাউ এলাকায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ আসামিদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে ভিত্তি করে কিন্তু আমরা এই মোকদ্দমে আজকে এই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে পেরেছি। বিজ্ঞ আদালত অতিরিক্ত জেলা দায়রা জজ 6 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 201 ধারায় আবার তাদেরকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলে অবৈধভাবে দখলকৃত লৌহজং নদীটি উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে পৌর এলাকায় বেড়া জমায় নদীর 2 পারের শতাধিক কাঁচা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যদিও স্থানীয়দের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ করা হয়েছে তাদের। এদিকে জেলা প্রশাসন বলছে, উচ্ছেদের কারণে প্রকৃত গৃহহীনদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, অবৈধ দখলদারদের কবলে পড়ে লৌহজং নদীটির স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীটি সম্পূর্ণ দখলমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। নদীর 2 ধারে আমরা রাস্তার ব্যবস্থা করব, গাছ লাগাবো, সৌন্দর্য বর্ধন করব এবং পৌরসভার মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা বরাদ্দ চাইব যাতে এটি সংগ্রহণ করা যায় এবং নৌকা চলাচল নাব্যতা বজায় থাকে।
রংপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযুক্ত সেনা সদস্যকে আটক করে রংপুর সেনানিবাস কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। দিনাজপুরের খোলাহাটি সেনানিবাসে কর্মরত সৈনিক সেলিমুজ্জামান সম্প্রতি ছুটিতে বুড়িরহাটে নিজ বাড়িতে আসেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মারধর করলে পড়ে আঘাত পান তার স্ত্রী ইয়াসমিন। এ সময় তাকে আহত অবস্থায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসমিন। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইয়াসমিনের বাবা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে মেয়ের বাবা থানায় এসে এজাহার দায়ের করলে আমরা একটা মামলা রুজু করছি। এখন সেনাবাহিনীর ওখানে আমাদের সেনা সদস্য আটক আছে, আমরা চিঠি দেব, আমরা আয়োগকে পাঠাচ্ছি, দিলে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় যুক্তিতর্কের পঞ্চম দিনে 3 আসামির পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আগামীকাল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ সৈকত এনায়েত হোসেন এদিন ধার্য করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ মামলার 23 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে মামলার 3 আসামির পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আদালতে 5ম দফায় যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ নিয়ে 33 জন আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হল। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। আত্মসমর্পণ করা সুন্দরবনের খোকা বাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যুকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। দুপুরে বাগেরহাট সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়। এর আগে গতরাতেই তাদের মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এ সময় র্যাব 8-এর ডিএডি লিয়াকত আলী খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। গতকাল বরিশালে র্যাব 8-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে খোকা বাবু বাহিনীর প্রধান কবিরুল ইসলাম খোকা সহ 12 জলদস্যু। এ সময় 22টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি জমা দেয় তারা। আমাদের থানায় নিয়ে আসার পরে ওদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। মামলাটা বর্তমান তদন্তাধীন আছে। তারা আইনি প্রক্রিয়ায় তাদেরকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরে জোড়া খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2010 সালের 28 জুলাই ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়ায় নিজ বাড়িতে ছেলের বউ অর্চনা রানীকে মাথায় আঘাত করে হত্যা করেন গোবিন্দচন্দ্র কবিরাজ। এই ঘটনা দেখে ফেলায় চাচি রানীবালাকেও হত্যা করেন তিনি। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেন। ঘটনার দিনই গোবিন্দচন্দ্র কবিরাজের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ 6 বছর পরে আদালত আজ এ রায় দেন। সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। সকালে টঙ্গী আশুলিয়া ইপিজেড মহাসড়কের জিরাবো এলাকায় মানববন্ধন করেন কালার ম্যাক্স লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানান। গত 22 নভেম্বর বিকেলে কালার ম্যাক্স লিমিটেড কারখানায় আগুন লেগে 34 জন দগ্ধ হন। গুরুতর অবস্থায় 20 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়। বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে মৌলভীবাজারের শমশেরনগরে বিমান বাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে 652 জন রিক্রুটকে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় সততা, একাগ্রতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন সেনাদের কাজ করার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে বিমান বাহিনী সদা প্রস্তুত থাকবে। বিমান বাহিনী প্রধান আরো বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলস কাজ করছেন তারা। দেশে বিদেশে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণে বিমান বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের বিমান বাহিনী রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান।
যার ফলশ্রুতিতে বিমান বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পঞ্চগড় মুক্ত দিবস। সকালে দিবসটি উপলক্ষে ৭১-এর বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে যাদের গাফিলতি ছিল তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। রাজধানীর ৩ থানার চাঁদাবাজির ৩ মামলায় তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। অপর 2 মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 750 বাংলাদেশি আটক। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে বড় অভিযান। নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার সেনা মোতায়েনের কথা বললেন আওয়ামী লীগ প্রার্থী আইভি। নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল বলছেন বিএনপি প্রার্থী। এবং সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুলের বিচার শুরু। আগামী 5 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।